তান্ত্রিক হ্যারিকেনটা আমাকে ধরতে দিল। আমার গা ছমছম করছিল। গঙ্গার ধারে এই পুরনো বাড়ি যেন অন্ধকারে হিংস্র হয়ে উঠেছে। সুদর্শনের ঘরেও তালা আটকানো ছিল। তালা খুলে দিল তান্ত্রিক। আমরা ভেতরে ঢুকলাম। কর্নেল ঘরের ভেতরটা দেখে নিয়ে খাটের কাছে গেলেন। তারপর বেড কভার তুলে বালিশ সরালেন। কি করছেন হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারপর উনি পকেট থেকে খুদে টর্চ বের করে সোজা পর্দা তুলে ল্যাবে ঢুকে গেলেন। অবনী হ্যারিকেনটা আমাকে টেবিলে রাখতে বলল। তারপর ভেতর থেকে দরজা এঁটে চাপা স্বরে বলল, সাবধানের মার নেই, তবে এই ত্রিশূলটা দেখছেন, এটা সাংঘাতিক পাওয়ারফুল। আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি কর্নেল কাহিনী, ডাকিনী তন্ত্র, কর্নেলকে চ্যালেঞ্জ। গল্পটি যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে গল্প শোনার পর অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন শুরু করছি আজকের গল্প, ডাকিনী তন্ত্র, কর্নেলকে চ্যালেঞ্জ। ল্যাব থেকে কর্নেল বেরিয়ে এলেন। অবনী বলল, কি দেখলেন? ও ঘরের নিচের তলার ঘর কি কাকেও ভাড়া দেওয়া হয়েছে? হ্যাঁ, কমাস আগে ভকতবাবুকে ভাড়া দিয়েছি। একদিন খালিই পড়েছিল। ভকতবাবু ও ঘরে গোডাউন করেছেন, রঙের পিপে রাখেন। পিসামশাইয়ের আমলে নিচে ওই ঘরটায় ছিল বসার ঘর। ল্যাবের যে দরজাটা সকালে বাথরুমের দরজা মনে করেছিলাম, সেটা তালা আটকানো আছে। কেন যে তখন মাথায় এলো না বাথরুম হলে তালা বন্ধ থাকবে কেন? ওটা নিচের ঘরে নামার সিঁড়ি। ভাড়া দেওয়ার সময় আমি নিজে তালা আটকে দিয়েছিলাম। খোলা দেখলেন নাকি? না, আটকানোই আছে। তবু আপনি দেখে আসুন, সেই তালাটাই নাকি। তান্ত্রিক সবেগে ঢুকে গেল, আমরাও ঢুকলাম। তান্ত্রিক দরজার তালা টেনে দেখে বলল, একই অবস্থায় আছে, একই তালা। চাবি তো আপনার কাছে আছে। খুলবো নাকি? তবে ভকতবাবু টের পেলে চেঁচামেচি করতে পারেন। সাবধানে খুলুন। অবনী তালা খুলল, তারপর দরজা ঠেলল, কিন্তু দরজা খুলল না। সিঁড়ির মাথা পর্যন্ত রঙের পিপে বোঝাই করা আছে। কিংবা এমন হতে পারে কখন উনি নিজেই আমার অজান্তে ওদিকের দুই চৌকাঠে একটা করে কাঠ পেরেক দিয়ে পুঁতে দরজা সিল করে দিয়েছেন। দিনের বেলায় খোঁজ নেওয়া যাবে এখন। মহা ঘুঘু লোক মশাই। রঙের পিপে আমি কিংবা ভবা চুরি করতে পারি ভেবে এই কম্মটি করে রেখেছেন। সুদর্শনের ঘর থেকে বেরিয়ে অবনী তালা আঁটল। আসুন, আমার ঘরে বসবেন। মর্গ থেকে সুদর্শনের বডি কখন ফেরত পেলেন? বিকেলে, কাছেই নিমতলা। 7:30টার মধ্যে দাহক্রিয়া শেষ। বাড়ি ফিরে দেখি তখনও ভবার পাত্তা নেই। তারপর ওই পুরো ফোনে হুমকি। গোপা যে ঘরে থাকতো তার পাশে অবনীর ঘর। দরজা খুলতেই ধূপধুনোর কড়া গন্ধ ভেসে এলো। অবনী আমার হাত থেকে হ্যারিকেন নিয়ে ঘরে ঢুকলো। আসুন, এই আমার ডেরা। বাঁদিকে একটা জলচৌকিতে সম্ভবত নকল বাঘছালের আসন পাতা, নিচে প্রকাণ্ড ধূপদানি। আসনের একপাশে মরার খুলি, পেছনে মা কালীর বিশাল পোর্ট্রেট। তার পেছনে বইয়ের র্যাক, পুরনো জীর্ণ বইয়ে ঠাসা। একটা কমণ্ডলও দেখতে পেলাম। ঘরের অন্য পাশে মেঝেতে পরিপাটি সুদৃশ্য গৈরিক বেড কভারে ঢাকা বিছানা পাতা আছে। তান্ত্রিক পশ্চিমের দরজা খুলে দিল, বলল, গঙ্গার দিক থেকে ফুরফুরে বাতাস আসে। বুঝতে পারছি লোডশেডিংয়ে আপনাদের গরম লাগছে। এই দেখুন কেমন সুন্দর বাতাস আসছে। এখানে আসুন। লক্ষ্য করলাম দরজার ওধারে পোর্টিকোর ছাদ, রেলিং আছে। সেখানে গিয়ে দুটো চেয়ার দেখলাম। বুঝলাম গোপা এবং অবনী এখানে রাত্রে বসে থাকত। কর্নেল একটা চেয়ারে বসলেন, আমি অন্যটায় বসলাম। অবনী রেলিংয়ে ঝুঁকে টর্চের আলো ফেলে প্রাঙ্গণ এবং মন্দির পর্যন্ত দেখে নিল। তারপর চাপা স্বরে বলল, আপনারা টেলিফোন না করলে আমি থানায় যেতাম। আপনার ত্রিশূল থাকতে থানায় কেন? ত্রিশূল তো আছেই মশাই, তার ব্রহ্মতারী মাগো। তাহলেও আইন বলে কথা, তাই না কর্নেল সাহেব? হ্যাঁ, তাছাড়া আপনি আইনত উকিলের ট্রাস্টি।
ক্ষমা চাইছি কর্নেল সাহেব, ওই একটা কথাই মিথ্যা বলেছি, বাকি সব সত্যি। উইলের ট্রাস্টি অ্যাডভোকেট শিবপদ ঘোষ? জানেন আপনি? ভকতবাবু বলছিলেন উনি নাকি উইলের একজন সাক্ষী। হ্যাঁ, আমার সন্দেহ ওই ব্যাটার ছেলেই উড়ো ফোনে আমাকে হুমকি দিয়েছে, ওই বাড়িটা ছলে বলে দখল করতে চায়। আচ্ছা অবনীবাবু, ভাড়াটেদের থেকে মাসে কত টাকা ভাড়া পান আপনি? আমি মাত্র 1000 টাকা পাই, বাকি 2000 শিবু উকিল ব্যাংকে নাকি জমা রাখে। খুলে বলি, ভকতবাবুর 500, তারক মোদির 150, রামবহাল ভুজাওয়ালার 50, হাবুলের স্টেশনারি স্টোরসের 200 আমি পাই। শিবু উকিল এই ব্যবস্থা করে দিয়েছে, বাকি ভাড়াটেরা তাকেই টাকা দেয়। নিয়মিত আপনার শেয়ার আপনি পান? না, ভাড়া আদায় বড্ড ঝামেলার কাজ। শিবু উকিলের কাছ থেকে আমার শেয়ারের ভাড়াটেদের 1 তারিখে রসিদ এনে রাখি, আদায় করতে রক্ত জল হয়ে যায়। এদিকে দেখুন, ভবা মাসে 500 করে শিবু উকিলের কাছ থেকে নিয়ে আসে। হ্যাঁ, নেহাত মায়ের মন্দিরের সেবার জন্য এখানে পড়ে আছি, চলে গেলে মা রুষ্ট হবেন। জয় তারা, জয় তারা। মন্দিরে মায়ের সামনে ধ্যানে বসলেই শুনি মা বলছেন, ওবু আমাকে ছেড়ে চলে যাস নে। তাই আছি, বুঝলেন তো? বুঝলাম, কিন্তু মায়ের সেবার খরচের টাকা কি শিববাবু দেন না? না, বলে ওই 1000 টাকা থেকেই সব হয়ে যাবে। শুধু বাৎসরিক পুজোর সময় উকিলের শর্ত অনুসারে শিবু উকিল নিজে ব্যবস্থা করে। ধুমধাম হয়, আলো টালো, মাইক টাইক এসব, কিন্তু তখন আমি কে? পাড়ার মস্তানরা এসে জোটে, তখন তারাই সব। মূর্তি কি পাথরের? আজ্ঞে, পিসে মশাইয়ের ঠাকুরদা গঙ্গা স্নান করতে গিয়ে মাকে পেয়েছিলেন। বসুন, দেখি গোপার ঘরে কফির প্যাকেট পাই নাকি। ও তো সব নিয়ে গেছে, কফি না পেলে চা খাওয়াবো। বসুন। চলুন গোপার ঘরটা একটু দেখি। অবনী পাশের ঘরের দরজা খুলল। সেই ঘরে ঢুকতেই ঝাঁঝালো সুগন্ধ টের পেলাম। জানালা বন্ধ ছিল। সুইচ টিপে আলো জ্বালল অবনী। করিডোরের দিকে দরজা বাইরে থেকে আটকানো দেখেছি। ঘরের ভেতর একটা খাট, খাটে শুধু ম্যাট্রেস আছে, চাদর নেই। ড্রেসিং টেবিল আছে, কোনো প্রসাধনী নেই। ওয়ার্ড্রোব হাট করে খোলা। মেঝেতে একটা সুন্দর গালিচা পাতা আছে। সব নিয়ে গেছে, শুধু কার্পেটটা বাদে। কার্পেটটা গোপা এনেছিল? আগে হ্যাঁ। অবনীবাবু, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, স্বচ্ছন্দে। সুদর্শন আমাকে বলেছিল সে গোপার সঙ্গে আপনাকে নাকি। মেন্টাল পেশেন্ট মশাই, সব সময় প্রলাপ বক্ত। হ্যাঁ, তবে এটা ঠিক, গোপাকে আমি সাধন সঙ্গিনী করার চেষ্টা করেছিলাম। তারা তারা তারা, জয় মা ব্রহ্মতারিণী মা গো। কিন্তু মহা ধরিবাজ মেয়ে মশাই, ছলা কলায় ওস্তাদ। আপনাকে পাত্তা দেয়নি? স্বয়ং ডাকিনীর বাস ওর মধ্যে। তাকে বশ করতে সময় লাগতো, হাত ফসকে পালিয়ে গেল। হারামজাদা ভবাকে একবার পেলে মায়ের সামনে বলি দেব। গোপাকে কি ভয় দেখালো কে জানে, এত বড় প্রপার্টি ছেড়ে পালিয়ে গেল। ভগতবাবু বলছিলেন গোপার বিয়ে হয়েছে আমেরিকায়, কাজেই এখানে স্বামীর প্রপার্টি পেতে আইনের ঝামেলা আছে। তার চেয়ে বড় কথা, গোপা মার্কিন নাগরিক। হ্যাঁ, স্বামী যে দেশের নাগরিক, স্ত্রী ভিন্ন দেশের হলেও স্বামীর দেশের নাগরিকত্ব সে আপনা আপনি পাবে। কিন্তু বিয়েটা হিন্দু প্রথা বা সামাজিক আচার অনুসারে হয়েছিল কিনা তার প্রমাণ চাই। এত ফ্যাকরা! গোপার সঙ্গে এ নিয়ে আপনার আলোচনা হয়নি? গোপাকে আমি বলেছিলাম উইলের কথা, কিন্তু আমার কথায় কান করেনি। গোপা কি আপনাকে বলেছিল আমেরিকায় ফিরে যাবে? না তো, ও এ দেশে থেকে ডাকিনীতন্ত্রের চর্চা করবে বলেছিল। কর্নেল একটা দরজার দিকে এগিয়ে গেলেন। দরজায় পর্দা ঝুলছিল। পর্দা তুলে বললেন, ঘরটা কি খালি? না, ওটাই তো সুদর্শনের ঘর। বুঝলাম, করিডোর দিয়ে গেলে সুদর্শনের ঘরের একটা দরজা এবং এই ঘর থেকে গেলে আরেকটা দরজা। তার মানে গোপার ঘর থেকে পা বাড়ালেই সুদর্শনের ঘর। থাক, ও ঘরে আর যাব না। জয়ন্ত এবার কিন্তু অলৌকিক শক্তি নয়, ম্যাজিক দেখতে পাবে। উনি গালিচাটা সরিয়ে দিলেন।
নিজেতে গোলাকার ইঞ্চিটাক একটা গর্ত দেখতে পেলাম। কর্নেল গর্তে প্রায় নাক ঠেকিয়ে বসলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, ফরাসি পারফিউম এই গর্ত দিয়ে পিচকিরিতে ছড়ানো সোজা। নিচের ঘরে ফ্যান ঘুরলে একটু পরেই উবে যায়। গোলাপ কুঁড়িও গর্ত দিয়ে গলিয়ে ফেলা যায়। কিন্তু কফির কাপে রক্ত? শি ইজ আ বায়োকেমিস্ট জয়ন্ত। মুরগির রক্তকে রাসায়নিক সংশ্লেষণ প্রক্রিয়ায় জমিয়ে একটা কণার আকারে কাপে রেখে গরম কফি ঢাললে 2-3 মিনিটের মধ্যে কণাটা গলে যায় এবং কফি লাল হয়ে ওঠে। ম্যাজিক বলেছিলাম আমি, আপনি বলেছিলেন অলৌকিক শক্তি। কার্যকারণ তত্ত্ব অনুসারে কার্যে অলৌকিক শক্তির প্রকাশ এবং কারণটা ম্যাজিক। কাজেই আমরা দুজনেই ঠিক বলেছিলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কিছু না, চলুন আপনার ঘরে যাই। এবার তান্ত্রিক পটিকোর ছাদ থেকে চেয়ার দুটো ঘরে নিয়ে এলো, ফ্যান চালিয়ে দিল। আমরা চেয়ারে বসলাম। সে বলল, তাহলে 2 কাপ চা করে আনি কর্নেল সাহেব। থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। প্রায় 10:30 বাজে। একটা প্রশ্ন করে আমরা উঠব। বলুন। সুদর্শনের মা করুণাময়ী কোথায় আছেন আপনার জানার কথা। পিসিমা চণ্ডীতলা আশ্রমে আছেন। আমার পিসেমশাই খুব বাজে লোক ছিলেন। ফ্যামিলির স্ক্যান্ডাল রটাতে নেই, তবু পিসিমাও ভুল করেছেন। ওই ব্রহ্মানন্দ ব্যাটার ছেলের পাল্লায় পড়া ওর উচিত হয়নি। আমাকে মাঝে মাঝে চিঠি লিখে যেতে বলেন। ওই ভণ্ড সাধুর জন্য যাই না। ছেলের মৃত্যুর খবর ওকে পাঠিয়েছেন? শিবু উকিল পাঠিয়েছে। শ্মশানে গিয়েছিল, তখন বলল। আচ্ছা, চলিও বনিবাবু, আপনার ভয়ের কারণ নেই। ফোনে কেউ শাসালে আপনিও পাল্টা শাসাবেন। অফিস ঘরের একধারে পার্টিশন করা চেম্বার, ভেতরে বেঁটেখাটো মোটাসোটা মধ্যবয়সী গুঁফো এবং রাজভারী চেহারার অ্যাডভোকেট প্রায় সিংহাসন সদৃশ একটা আসনে বসেছিলেন। সামনে বিশাল সেক্রেটারিয়েট টেবিল। উঠে দাঁড়িয়ে তিনি গম্ভীর মুখে নমস্কার করে বললেন, নমস্কার নমস্কার, বসুন। আপনারা আসবেন আমি জানতাম, জানতেন? কিন্তু বুঝতে পারছি না যে কেন সুদর্শন প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিল। সরি মিস্টার ঘোষ, আমি প্রাইভেট ডিটেকটিভ নই। আমার সঙ্গীর পরিচয় দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক। জানি জানি, আপনাদের দুজনের পরিচয় আমার অজানা নয় মিস্টার। অবনীবাবুর কাছে জেনেছেন? না না না, সুদর্শন সুইসাইড করেনি, হি ইজ মার্ডার্ড। এই নাকি আপনার ধারণা? আপনি নিশ্চয়ই তেমন কোনো প্রমাণ পেয়েছেন? বেশ, তো পেয়ে থাকলে বলুন। একজন লয়ার হিসেবে তো আমি লিগ্যাল স্টেপ নেব। মিস্টার ঘোষ, আমি সদানন্দবাবুর উইল সম্পর্কে জানতে এসেছি, কারণ আপনিই নাকি উইলের শর্ত অনুসারে সম্পত্তির ট্রাস্টি। হ্যাঁ, আমি ট্রাস্টি। বলুন, আর কি জানতে চান? সুদর্শনের অবর্তমানে সম্পত্তি কে পাবে? তার স্ত্রী। স্ত্রী না থাকলে চণ্ডীতলা আশ্রম। তাহলে এখন সম্পত্তির মালিক সুদর্শনের স্ত্রী গোপা। গোপা সম্পত্তি দাবি করলে তাকে প্রমাণ করতে হবে যে সে সুদর্শনের স্ত্রী। কিন্তু সে তো হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেছে। তাকে ভবতারণ ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করেছে। বলেন কি? তার সুদর্শনের স্ত্রী কি এখনো আপনার শেল্টারে আছে? না, আমেরিকা ফিরে গেছে। তাই বুঝি। আচ্ছা, আর কিছু জানতে চান আপনারা? সুদর্শন আপনাকে বলেছিল সুইসাইড করবে, তাই না? হ্যাঁ, ও আমেরিকা যাওয়ার আগে থেকেই একটা মেন্টাল পেশেন্ট। এনিওয়ে, আপনি যদি সত্যি প্রমাণ পেয়ে থাকেন তাহলে সুদর্শনকে কেউ বিষ খাইয়ে মেরেছে। আমি কিন্তু আপনার পাশে আছি মিস্টার। কি বিষ যেন? পটাশিয়াম সায়ানাইড মিস্টার ঘোষ। পোস্টমর্টম রিপোর্ট আমি দেখেছি, বাট খুঁজলে হয়তো এখনো অনেক মারাত্মক বিষ বেরোবে। সদানন্দের ওষুধের কারখানা ছিল, তাছাড়া তার ছেলে বায়োকেমিস্ট ছিল, ছেলের বউও বায়োকেমিস্ট। মেয়েটার নাকি ডাকিনী বিদ্যারও খেলাই দেখাতো। ওদিকে অবুটাও তো তন্ত্রমন্ত্র নিয়ে থাকে। যত রাজ্যের পাগলের আখড়া। তবে আপনি বলছেন যে সুদর্শনকে মারা হয়েছে। কে মারবে? ও কেনই বা মারবে? ও স্ত্রীকে সন্দেহ করা যেত, কিন্তু আপনি বলছেন যে সে আমেরিকায় ফিরে গেছে। এবার বলুন, ও
হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য মার্ডার? জানি না। আচ্ছা মিস্টার ঘোষ, এবার তাহলে প্রপার্টি আপনি আশ্রমের হাতে তুলে দেবেন? হ্যাঁ, দিতে বাধ্য। সুদর্শনের বউ যখন আমেরিকায় চলে গেছে বলছেন, তখন তো ধরেই নেওয়া যায় যে লিগ্যাল ম্যারেজের প্রমাণ তার হাতে নেই। ভবতারণকে আপনি চণ্ডীতলা পাঠিয়েছেন কেন মিস্টার ঘোষ? আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনার নজর রাখা তো স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা কি খুলে বলুন তো। ভবতারণের সাহায্য নিয়ে গোপাকে ভয় দেখিয়ে তাড়ানো হয়েছে, পাছে গোপা প্রপার্টির দাবি করে। ও, আপনি কি বলছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ মিস্টার ঘোষ, এবং কাজটা আপনিই করেছেন। বললে প্রমাণ করতে পারবেন তো? প্রমাণ করা কঠিন কাজ নয় মিস্টার ঘোষ। আপনি চণ্ডীতলা আশ্রমের হাতে সদানন্দবাবুর প্রপার্টি তুলে দিতে ব্যস্ত হয়ে উঠেছেন। আশ্রম প্রপার্টির স্থাবর অংশ যাতে ভকতজিকে জলের দরে বিক্রি করে তার ব্যবস্থা আপনি করে রেখেছেন। ভকতজি ওই বাড়িতে মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরি করবেন, আপনি পাবেন প্রচুর কমিশন। আপনি তো দেখছি অন্তর্যামী মশাই। না মিস্টার ঘোষ, কিছুক্ষণ আগে সুদর্শনের ঘরে ঢুকেছিলাম, স্রেফ ইনটিউশন বলতে পারেন। সকালে ওর বিছানা পরীক্ষার প্রয়োজন মনে করিনি, হঠাৎ মনে হলো বিছানাটা দেখা উচিত। দেখতে গিয়ে বালিশের তলায় ভাঁজ করা একটা কাগজ পেয়েছি, গোপাকে লেখা সুদর্শনের একটা চিঠি। চিঠিটা সকালে পেলে গোপাকে আমেরিকায় ফিরতে দিতাম না। কি চিঠি? সুদর্শন আপনার প্ল্যানের কথা টের পেয়ে গোপাকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক চিঠিটা গোপাকে দেয়নি, কিংবা পরে দেবে ভেবেছিল, কিন্তু দেওয়ার সুযোগ আর পায়নি। হ্যাঁ, চিঠিটা একটু দেখতে পারি? সরি মিস্টার ঘোষ, চিঠিটা আপনাকে দেখানো যাবে না। ডোন্ট ফরগেট দ্যাট আই অ্যাম এ লিগ্যাল এক্সপার্ট। ওইসব 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 চিঠি ফিটি দিয়ে কিছু হবে না মশাই, যা পারবেন করুন। চলো জয়ন্ত। পথে যেতে যেতে বললাম, আমার অবাক লাগছে। সুদর্শন গোপাকে ঘৃণা করত, গোপাকে সে খুন করবে বলেছিল, এমনকি গোপার জন্যই সে সুইসাইড করতে চেয়েছিল। সেই গোপাকে সে এমন একটা চিঠি লিখল। চিঠিটা পড়লে তুমি ব্যাপারটা বুঝবে। প্রায় 11:30 বাজে। এত রাতে তোমাকে সল্ট লেকে ফিরতে দিচ্ছি না। আজকাল রাতের কলকাতা বড় ভয়ঙ্কর। কাগজের অফিস থেকে ফিরতে আমার রাত 1টাও বেজে যায় কোনো কোনো দিন, বুঝেছেন তো? কাজেই আমাকে ভয় দেখাবেন না। ডাইনের গলিতে ঢোকো জয়ন্ত, কুইক। একটা গাড়ি আমাদের ফলো করছে। ব্যাক ভিউ মিররে একটা গাড়ির আলো চোখে পড়ল। গাড়িটা জোরে আসছিল। ডাইনে ঢুকে গেলাম। নির্জন আঁকাবাঁকা গলি রাস্তায় ঘুরতে ঘুরতে গ্রে স্ট্রিট, তারপর কর্নেলের কথা মতো বাঁয়ে ঘুরে সোজা গিয়ে উঠলাম এপিসি সার্কুলার রোডে। কর্নেলের বাড়িতে পৌঁছে বললাম, গাড়িটাকে সত্যিই আমাদের ফলো করছিল? হ্যাঁ, সুদর্শনের বাড়ি থেকে বেরিয়ে শিববাবুর বাড়ির কাছে গাড়িটা দেখেছিলাম। আমরা শিববাবুর বাড়ি থেকে চলে আসার কিছুক্ষণ পর দেখলাম বাগবাজারে ঢুকছে। আমার ধারণা আমরা সুদর্শনের বাড়ি ঢোকার সময় থেকেই আমাদের উপর নজর রাখা হয়েছিল। গাড়ির নাম্বার লক্ষ্য করেছেন? সঙ্গে বাইনোকুলার থাকলে নাম্বার দেখতে পেতাম, তবে গাড়িটা কালো অ্যাম্বাসেডার। যাই হোক, খিদে পেয়েছে। ষষ্ঠী, আমরা খাবো। সব রেডি বাবা মশাই। কেউ ফোন করেনি? সেই মেয়ে ছেলে যা সকালে আসবে বলেছে। খাওয়ার পর ড্রয়িং রুমে বসে অভ্যেস মতো কর্নেল কফির পেয়ালায় চুমুক দিয়ে বললেন, অপর্ণা কাল কলেজে যায়নি। কাল সুদর্শন তার কাছে গিয়েছিল, তারপর সে চণ্ডীতলা আশ্রমে গিয়েছিল। কৃষ্ণনগর থেকে কলকাতা আসার ট্রেন বা বাস প্রচুর। রাত 1টায় বাড়ি ফিরে চিঠিটা লিখেছিল। চিঠিটা দিন, পড়ি। কর্নেল পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে আমাকে দিলেন। খুলে দেখি ইংরেজিতে লেখা একটা চিঠি। বাংলায় অনুবাদ করলে মোটামুটি এইরকম দাঁড়ায়, গোপা, তোমাকে আমি ঘৃণা করি। ভেবেছিলাম তোমাকে আগে খুন করে তারপরে আত্মহত্যা করব, কিন্তু তুমি ডাইনি। ডাইনিকে খুন করা সহজ নয়, কাজেই তোমাকে রেহাই দিলাম। তুমি বেঁচে থাকো, অবনীদার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক বৈধ করে নিও। তবে অবনীদার লোকটা ভালো নয়। তোমাকে বাবার যে গোপন ফাইলটা দিয়েছিলাম, অবনীদার টের পেলে সেটা হাতাবে, কিংবা তোমাকে নিষিদ্ধ মাদক তৈরিতে প্ররোচিত করবে। তাই তোমার ভালোর জন্যই ফাইলটা তোমার সুটকেস থেকে চুরি করেছি।
আর একটা কথা, আজ চণ্ডীতলা আশ্রমে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মা আমাকে আসতে দিচ্ছিলেন না, জোর করে চলে এলাম। মা আমাকে সাবধান করে দিয়ে বলেছেন শিবু উকিল আর ভগৎবাবু চক্রান্ত করেছে। আমি যেন তোমাকে নিয়ে শিগগির আমেরিকা ফিরে যাই, তাহলে বাড়িটা আশ্রমের দখলে আসবে না এবং ভগৎজিও জলের দরে কিনতে পারবে না। স্বামী ব্রহ্মানন্দ নাকি সাদাসিধে মানুষ, ভগৎজি তাকে ভক্তিতে নুইয়ে ফেলেছে। তাকে স্বামী ব্রহ্মানন্দ কথা দিয়েছে বাড়িটা যদি আশ্রমের হাতে কোনোদিন আসে তাহলে ভগৎজিকেই বেচে দেবে। ভক্তের সঙ্গে দরাদরি আবার কি, ভগৎজি মাত্র 50,000 টাকা দেবে, অথচ বাড়িটার দাম খালি জমি সমেত এই বাজারে অন্তত কয়েক লক্ষ টাকা। যাই হোক, আমি আত্মহত্যা করার কথাটা মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে পারিনি, কিন্তু আমি আত্মহত্যা তো করবই। তারপর তুমি আমার প্রপার্টির মালিক হবে, তাই তোমাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। আর বেশি কিছু লেখার ধৈর্য নেই। তুমি ডাইনি, শিবু উকিল আর ভগৎজিকে তোমার ডাইনি বিদ্যার জোরে জব্দ করতে পারবে। চিঠিটা তাড়াহুড়ো করে লেখা, তলায় সুদর্শন তারিখ দিয়ে সই করেছে। সময় রাত 3:15, তাও লিখেছে বদ্ধ পাগল। কর্নেল চিঠিটা আমার কাছ থেকে নিয়ে বললেন, বদ্ধ পাগল নয়, অসুখটা সম্ভবত স্কিজোফ্রেনিয়া। এসব মানসিক রোগীর কাছে বাস্তব অবাস্তবের সীমারেখা ঘুচে যায়। সে কি করছে তা অনেক সময় টের পায় না। হ্যালুসিনেশন বা ভুল দেখা এই অসুখের একটা লক্ষণ। তাছাড়া এদের কাছে বেঁচে থাকাটা অর্থহীন হয়ে পড়ে। কাজেই সুদর্শন কোনো এক সময় আত্মহত্যা করতই, কিন্তু খুনির তর সইছিল না। শিববাবু এবং ভগৎজি ভবতারণকে দিয়ে খুন করিয়েছেন, আমি শিওর। কারণ সুদর্শনের সুইসাইডাল নোট চুরি এবং তার কফির পেয়ালায় সায়ানাইড রাখা বাইরের লোকের পক্ষে সম্ভব নয়। তাছাড়া সে মুখোশ পরা একটা লোকের সাহায্যে ভয় দেখিয়ে গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে। এটা তো আপনারই সিদ্ধান্ত। হ্যাঁ, ভবতারণ এটা করেছে। শিববাবু এবং ভগৎজির কথাতেই করেছে। উইল অনুসারে নাকি তার 500 টাকা মাসোহারা। তার মতো মানুষ ওদের কথায় দায় পড়ে কাজ করতেই পারে। তাছাড়া গোপাকে সে হয়তো পছন্দ করতো না। চণ্ডীতলা আশ্রমে চিঠি নিয়ে যেতেও সে বাধ্য। কিন্তুটা কিসের? সুদর্শনের সুইসাইডাল নোট ইংরেজিতে লেখা। ভবতারণ ইংরেজি জানে না। তার চেয়ে বড় কথা, শিববাবু এবং ভগৎজি সুইসাইডাল নোটের খবর পেলেন কিভাবে? সুদর্শন সবাইকে বলে বেরিয়েছে সুইসাইড করবে, কিন্তু অলরেডি সেই চিঠিও লিখে রেখেছে। এমন কথা কি তার পক্ষে বলা সম্ভব? কোনো আত্মহত্যাকারীকে সে বলে বেড়ায় সে আত্মহত্যার চিঠি লিখে ফেলেছে? সুদর্শনের মতো মানসিক রোগীর পক্ষে। তাহলে তোমাকে এবং গতকাল সকালে আমাকেও বলতো। মানসিক রোগী বলেই বাকি কথাটাও বলা তার পক্ষে স্বাভাবিক ছিল। স্মরণ করো জয়ন্ত, কাল সকালে সে আমাদের সঙ্গে কথা বলার সময় ওই যা চিঠিটা বলে হঠাৎ সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। যদি চিঠিটা হারিয়ে গিয়ে থাকতো সে হইচই বাঁধাতো, অন্তত গোপা জানতে পারত। গোপা আমাদের সে কথা বলতো। এ থেকে ধরে নিচ্ছি চিঠিটা সে লিখতে লিখতে উঠে এসেছিল, লেখার পর কোথাও লুকিয়ে রেখেছিল, সেখান থেকে কেউ চুরি করে। সুদর্শন নিশ্চয়ই টের পায়নি, পেলে সাবধান হয়ে যেত। এখানেই আসছে টাইমিংয়ের প্রশ্ন। সুদর্শন আত্মহত্যার নির্দিষ্ট সময় স্থির করেনি, এমনকি গত রাত্রে গোপাকে লেখা চিঠিতেও তার আভাস নেই। গোপাকে আপনি সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। দিয়েছি, কারণ তার মিশন ছিল ভিন্ন। কয়েক লক্ষ টাকার প্রপার্টির চেয়ে সদানন্দবাবুর ফর্মুলার দাম অনেক বেশি। সুদর্শন তাকে ওটা দিয়েছিল। তার মৃত্যুর পর গোপা আবিষ্কার করেছে ওটা সুটকেসে নেই। তাহলে অবনী মৈত্র? হ্যাঁ, অবনী আমার সন্দেহের তালিকায় আছে। তার মোটিভ? টাকার বিনিময়ে ভগৎজিকে সুইসাইডাল নোট সে বেচতেই পারে, কিন্তু তাকে কেউ টেলিফোনে নাকি ভয় দেখিয়েছে। এর কারণ কি? মাই গুডনেস, রাত প্রায় 1টা বাজে, শুয়ে পড়া যাক। ভোরে উঠে কর্নেল বাড়ির ছাদে তার বিচিত্র শূন্যোদ্যান পরিচর্যায় যান। 8টায় নেমে আসে। 8:30টায় ষষ্ঠীর ডাকে ঘুম ভাঙল। ষষ্ঠী মুচকি হেসে বলল, সেই মেয়ে ছেলেটাই এই চেনা বাবু। অপর্ণা রায়? কে? আপনি বাথরুম সেরে আসুন, কফি রেডি করি গে। কিছুক্ষণ পরে কফির পেয়ালা হাতে ড্রয়িং রুমে গেলাম। মর্নিং জয়ন্ত,
আশা করেই সুনিদ্রা হয়েছে। অপর্ণার মুখে শোক দুঃখের গাঢ় ছাপ। কর্নেলকে বিদায় জানিয়ে সে চলে গেল। সে চলে যাওয়ার পর বললাম, অপর্ণা কি বলছে? সুদর্শন তাকে একটা ফাইল রাখতে দিয়েছিল। কিসের বুঝতে পারেনি অপর্ণা। হ্যাঁ, কি বলছেন? সেই ড্রাগ ফর্মুলার ফাইল? হ্যাঁ, সুদর্শন অপর্ণাকে বলেছিল পরে একসময় সে ওটা ফেরত নেবে, তবে তারপর আত্মহত্যা সে করবেই। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে সে আত্মহত্যার সময়টা ঠিক করেনি। ঠিক ধরেছ। ফাইলটা কি এখনো অপর্ণার কাছে আছে? না, আমাকে দিয়ে গেল। বলে কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলেন। কাগজের মোড়ক খুলতেই একই সাইজের একটা ফাইল বেরোলো। দেখো, বুঝতে পারো নাকি? ক্লিপে আঁটা একগোছা পুরনো কাগজপত্রে ইংরেজিতে অজানা শব্দ লেখা এবং দুর্বোধ্য আঁকযোগ। পাতায় পাতায় নকশাও আছে। ফেরত দিয়ে বললাম, বাবা, এক বর্ণও বুঝতে পারলাম না, তবে আপনি কোটিপতি হওয়ার এমন সুযোগ আর পাবেন না কিন্তু। হ্যাঁ, ফাইলটা এখনই পুড়িয়ে ফেলবো। এটা সাংঘাতিক বিষধর সাপ। চলো ছাদে গিয়ে এটা পোড়ানো যাক। ছাদের বাগানের এক কোণে কর্নেল ফাইলটা পুড়িয়ে ছাই করে দিলেন। তার একটু পরে ষষ্ঠীচরণ এসে বলল, এক সাধু বাবা এসেছেন, বললেন খুব জরুরি দরকার। নেমে এসে দেখি গেরুয়া পোশাক পরা অবনীতান্ত্রিক ত্রিশূল হাতে বসে আছে। কি ব্যাপার অবনী বাবু, কোনো গন্ডগোল হয়নি তো? মা আমাকে সারাক্ষণ গার্ড দিচ্ছেন, গন্ডগোল করে কার সাধ্য? একটা সুখবর দিতে এলাম। আপনার চলে আসার পর ধ্যানে বসেছিলাম। ভোর রাত্রে গোপাকে খুঁজে বের করলাম। বলেন কি? কোথায়? দিল্লিতে। আপনি দিল্লি মন্ত্র বলে উড়ে গিয়েছিলেন বুঝি? ধুর মশাই, তন্ত্রের আকর্ষণ। ট্রাঙ্ক কলে নিজেই সাড়া দিল। বলল আমেরিকা ফিরে যেতে চেয়েছিল, প্ল্যান ক্যান্সেল করেছে। আজ কিংবা কালই কলকাতায় আসছে। আমি যেন কথাটা আপনাকে জানিয়ে দিই। ভালো। ভবতারণের খোঁজ পাননি এখনো? পেয়েছি। ব্যাটার ছেলে চণ্ডীতলা আশ্রমে গেছে। ধ্যানে খোঁজ পেলেন তাহলে? ভবার জন্য ধ্যানে বসতে হবে? ধ্যান অত সস্তা? শিব উকিলের মুহুরি কালীবাবুর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। বললাম, ভবার খবর জানো কালিদা? কালিদা বলল, বাবু ওকে চণ্ডীতলা আশ্রমে পাঠিয়েছে। ব্যাপারটা বুঝলেন? না তো। ব্রহ্মানন্দকে চিঠি লিখে পাঠিয়েছে। কামন, অল ক্লিয়ার। আসুক না কেউ, পেটে ত্রিশূল বিধিয়ে দেব। গোপা প্রপার্টির মালিক, আমি উইলের সাক্ষী। শিব উকিল ফ্যাঁকড়া বাঁধালে রঞ্জুবাবুকে লড়িয়ে দেব। তারা তারা তারা। কে তিনি? শিব উকিলের বইমাত্রেও দাদা, বাঘা উকিল। দুজনের মুখ দেখা দেখি নেই। কেস দিলে লুফে নেবে, বুঝলেন তো? আচ্ছা অবনী বাবু, আপনি তো আপনার পিসিমশাইয়ের ওষুধ কারখানায় কাজ করতেন। কি কাজ করতেন? কাজ মানে ওভারঅল সুপারভিশন। কিছু মনে করবেন না, আপনার পড়াশোনা কত দূর? অবনীতান্ত্রিক যথারীতি কারণ বাড়ি পান করেছে এই সকালবেলাতেই। কথাবার্তার সুরেই তা বোঝা যাচ্ছিল। বলল, ছোটবেলা থেকে পিসে মশাইয়ের কাছেই মানুষ। মা বাবার মুখ মনেও পড়ে না। পিসে মশাই খোঁচা মেরে মেরে বিএসসি পর্যন্ত তুলেছিলেন, কিন্তু মা আমাকে অন্যদিকে টানছিলেন, বুঝলেন। টানাটানিতে শেষে মায়েরই জয় হলো। তারা ব্রহ্মময়, মা গো তারা। এবার উঠি মশাই, গঙ্গা স্নান করেই চলে এসেছি। আচ্ছা অবনী বাবু, আপনার পিসিমশাইকে পুলিশ কি কেসে অ্যারেস্ট করেছিল? আপনাকে কাল রাত্রেই বলেছি, পিসে মশাই খুব বাজে লোক ছিলেন। আমাকে সঙ্গে নিয়ে আদিবাসী মুলুকে ওদের টোটকা জড়িবুটি কিনতে যেতেন। তবে মাথা ছিল মশাই, নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। কিন্তু পুলিশ কেন ওকে অ্যারেস্ট করেছিল? নিজের নামে একটা ওষুধ তৈরি করেছিলেন, বুঝলেন, সদানন্দ বটিকা। সব কৌটোর গায়ে লেখা থাকতো স্নায়ু দৌর্বল্যের ওষুধ, কিন্তু কিছু কিছু কৌটোর গায়ে লাল চিহ্নযুক্ত থাকতো। সেগুলো কিন্তু সাংঘাতিক ড্রাগ। মিলিয়ে মিশিয়ে কৌটোগুলো প্যাকেট ভর্তি চালান যেত দেশ বিদেশে। ব্যাস, তারপর কেউ ব্যাপারটা ফাঁস করে দিল। অ্যান্টি ড্রাগ সেল থেকে অফিসাররা পুলিশ নিয়ে এসে
পিসেমশাইকে পাকড়াও করলো। শেষে এই শিবু উকিল বাঁচিয়ে দিয়েছিল। সেই ড্রাগের ফর্মুলা সম্পর্কে আপনি কিছু জানেন? না মশাই, আমার ড্রাগ টাগ নিয়ে মাথা ব্যথা নেই। মায়ের কৃপায় কারণ বাড়ি যথেষ্ট। তবে লুকোবো না, রাত্রিবেলা বাবার সেবাও একটুখানি করি। বাবাকেও তো দেখতে হবে, বাবার প্রসাদ খাই আর কি। ভাঙ? হ্যাঁ। গোপা আপনাকে সদানন্দ বটিকা সম্পর্কে কিছু জিজ্ঞেস করেনি? কই না তো। তারা 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 ব্রহ্মময়ী মা গো, উঠি কর্নেল সাহেব। অবনীতান্ত্রিক উঠে দাঁড়ালো, তারপর দরজার কাছে গিয়ে হঠাৎ ঘুরে বলল, ও, আসল কথাটাই তো বলা হয়নি। আপনারা যেন আর আমাদের তল্লাটে যাবেন না মশাই। শিবু উকিলের মুহুরী কালিদা আমাকে বলছিল বাবুর পেছনে গোয়েন্দা লাগিয়েছে কে জানো বাবু। আমি চেপে গেলাম। তখন কালিদা বলল, বাবু গোয়েন্দা দুটোকে গঙ্গায় ভাসিয়ে দেবেন। বাবুর পোষা গুন্ডারা ওত পেতে আছে, বুঝলেন তো। তারা 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 ব্রহ্মময়ী মা গো। সে বিড়বিড় করে মন্ত্র জপতে জপতে বেরিয়ে গেল। ষষ্ঠীচরণ দরজা বন্ধ করতে গেল। কর্নেল কিছুক্ষণ চুপচাপ চুরুট টানার পর বললেন, তাহলে গোপা ফিরে আসছে। দিল্লি গিয়ে হঠাৎ প্ল্যান বদলানোর কারণ কি হতে পারে? স্পষ্টই সে ভয় পেয়ে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দিল্লি গিয়ে হঠাৎ সাহসী হয়ে উঠল। শিবপদবাবুর যা মনোভাব জেনেছি তাতে গোপার সঙ্গে সংঘর্ষ অনিবার্য। গোপার জীবনের ঝুঁকিও আছে, ঝুঁকি নিয়েই সে ফিরে আসছে। দিল্লিতে গিয়ে হয়তো সে তার গ্রুপের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। ওদের নেটওয়ার্ক সর্বত্র ছড়িয়ে আছে। ফর্মুলা উদ্ধার করার জন্যেই গোপাকে কলকাতায় ফিরতে হচ্ছে। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমাকে খবর দিতে বলার কারণ কি? জাস্ট এ ফর্মালিটি। আপনি ওর ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছিলেন তাই। না জয়ন্ত, আমি গোপার চ্যালেঞ্জের গন্ধ পাচ্ছি। আপনাকে চ্যালেঞ্জ? গোপা আপনাকে ভালোই জানে। নেচার পত্রিকার প্রবন্ধের তলায় দু চার কথায় লেখা আমার পরিচিতি থেকে আমাকে তত বেশি জানা ওর পক্ষে সম্ভব নয়। ষষ্ঠী, ব্রেকফাস্ট। ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুখ বাড়িয়ে বলল, সব রেডি বাবা মশাই। কই জয়ন্ত, ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। না, গাড়িতে নয়, ট্যাক্সি করে শিয়ালদা স্টেশন, তারপর ট্রেনে। চণ্ডীতলা আশ্রমে যাবেন? হ্যাঁ, সুদর্শনের মায়ের সঙ্গে কথা বলতে চাই। আশ্রমের গেটের সামনে দুধারে খড় আর চটের ছাউনি দেওয়া কয়েকটা দোকান। ভিড় গিজগিজ করছে। এক্কা থেকে নেমে ভাড়া মিটিয়ে কর্নেল এগিয়ে গেলেন। জুতো পরে আশ্রমে ঢোকা যাবে না। কর্নেল গেটের প্রহরী একজন ভক্তকে জিজ্ঞেস করলেন, আশ্রমের স্কুল কোথায়? সে বলল ডান দিক দিয়ে ঘুরে চলে যেতে। আশ্রমের পাঁচিল নিচু, কিন্তু তার উপর কাঁটাতারের বেড়া। ঘন গাছপালা দেখা যাচ্ছিল ভেতরে। মন্দির, নাট মন্দির, সারবন্দি কুটির এবং মাইকে সংকীর্তন। স্কুলের গেটটা ছোট, ভেতরে ফুলবাগিচা ঝলমল করছে। এদিকে মোটামুটি শান্ত এবং নিরিবিলি। মাইকের আওয়াজ এদিকে না পৌঁছানোর কারণ দোতলা একটা লম্বা বাড়ি। বাড়িটার চেহারা দেখে বোঝা যায় খুব পুরনো। সম্ভবত কোনো বড়লোক বা জমিদারের বাড়ি। আশ্রমকে দান করা হয়েছে। সাইনবোর্ডে লেখা আছে কর্মশালা। স্কুল বাড়ির পেছনে গাছপালার ভেতর সারবন্দি একতলা ঘর দেখা যাচ্ছিল। তার উল্টো দিকে একটা আলাদা একতলা বাড়ি। বাড়ির পাশেই একটা ছোট্ট মন্দির, এক টুকরো ফুলবাগান। সাদামাটা বিছানায় প্রৌঢ়া এক মহিলা বসে আছেন। পরনে সাদা থান, চেহারায় রুক্ষ ভাব, চশমার ভেতর চোখ দুটি তীক্ষ্ণ, রোগাটে গড়ন, গায়ের রং ফ্যাকাশে। কার্ডটা ওর হাতের মুঠোয় ধরা। বললেন, বসুন। ঘরে আসন বলতে একটা মোড়া এবং একটা চৌকো টুল, দুটোই অবশ্য গদি আঁটা। সম্ভবত এই আশ্রমেরই তৈরি। কর্নেল মোড়ায় বসে বললেন, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর? আগে হ্যাঁ। আপনি কি ইনভেস্টিগেট করছেন? আপনার ছেলে সুদর্শনের মৃত্যু সম্পর্কে। খোকা সুইসাইড করেছে। আমাকে ওর দুঃখের কথা বলতে এসেছিল। আমি ওকে আটকে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সুইসাইডের খবর আপনাকে ভবতারণ দিয়ে গেছে, তাই না? হ্যাঁ, কাল এসেছিল। রাত্রে আশ্রমে থেকে সকালে ফিরে গেছে।
আমার সঙ্গে দেখা করে যায়নি, তবে ভবতারণ খোকার বউ সেজে থাকা মেয়েটাকে ভয় দেখিয়ে তাড়িয়েছে, এইটুকুই যা সান্ত্বনা। ওই মেয়েটাই খোকার আত্মহত্যার জন্য দায়ী, খোকা আমাকে বলেছিল, কিন্তু আমি কি করতে পারি? যাও বা পারতাম, সময় পেলাম না। খোকা বরাবর হটকারী স্বভাবের ছেলে ছিল। আপনি সদানন্দ বাবুর উইলের কথা জানেন? গুরুজির কাছে শুনেছি। প্রপার্টি আপনাদের আশ্রম পাবে, তাই না? গুরুজিকে বলে রেখেছে ওই পাপের সম্পত্তি যেন না নেয়। পাপের সম্পত্তি পুণ্যের কাজে লাগানো উচিত। আমি গুরুজিকে বলে রেখেছি ওই সম্পত্তি উনি নিলে আমি এই আশ্রম ছেড়ে চলে যাব। গুরুজি কি বলছেন? আমাকে ভেবে দেখতে 2 দিন সময় দিয়েছেন, কিন্তু আমার এক কথা। ক্ষমা করবেন, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। করুন, আমি স্পষ্ট কথা ভালোবাসি। সদানন্দ বাবুর সঙ্গে আপনার লিগালি ডিভোর্স হয়েছিল কি? আমরা কোর্টে যাইনি, গুরুজির আদেশে আমাদের সেপারেশন হয়েছিল। খোকার মৃত্যু সম্পর্কে আপনি তদন্ত করছেন কেন? কে আপনাকে তদন্তের ভার দিয়েছে? ওই বজ্জাত মেয়েটা? না, আমার ব্যক্তিগত কিছু হবি আছে। আসলে আমি একজন রহস্যভেদী। খোকার মৃত্যুতে কি আপনি কোনো রহস্য দেখছেন? আছে, তাকে কেউ মার্ডার করেছে। কি কি বললেন? মার্ডার, ঠান্ডা মাথায় হত্যা। আপনার ছেলের মানসিক অসুখ ছিল, সে আত্মহত্যার কথা সবাইকে বলে বেড়াচ্ছিল, এমনকি একটা সুইসাইডাল নোটও লিখেছিল, কিন্তু ওটা তার অবচেতন অভিমানেরই প্রকাশ মাত্র। সুইসাইড সে শেষ পর্যন্ত হয়তো করতো না, আমি হয়তো বলছি, কারণ সে ঠিক করেনি কখন আত্মহত্যা করবে। আমার ধারণা সে এইভাবে তার স্ত্রী গোপার মনোযোগ দাবি করেছিল মাত্র। গোপা, শুধু গোপা তাকে সুস্থ করে তুলতে পারত, কিন্তু গোপা তা করেনি। কেন করেনি এখনো আমি জানি না, তবে কেউ এই সুযোগটা নিয়েছে। সুইসাইডাল নোট চুরি করেছে, তারপর তার কাপে পটাশিয়াম সায়ানাইডের বড়ি রেখে দিয়েছে। ভোরে কফি খাওয়ার অভ্যেস ছিল সুদর্শনের, খুনি তা জানত। গ্যাস ওভেনের কাছে একটা কাপে বড়িটা ছিল, জায়গাটা আমি দেখেছি, সেখানে সরাসরি আলো পড়ে না, সাদা কাপের তলায় সাদা বড়ি। চিন্তা করুন, অভ্যেস মতো সুদর্শন তাতে কফি ঢেলেছে এবং কফিতে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে ঢলে পড়েছে। খুনি তাকে টানতে টানতে নিয়ে গিয়ে পাশের ঘরে টেবিলে বসিয়ে দিয়েছে এবং টেবিলে সুইসাইডাল নোটটা পেপার ওয়েট চাপিয়ে রেখে দিয়েছে। গ্যাসের ওভেনের তলা থেকে ভাঙা কাপের টুকরো কুড়িয়ে নিয়ে গিয়ে পাশের ঘরের টেবিলের নিচে ফেলেছে। দুহাতে মুখ ঢাকলেন করুণাময়ী, শরীর কেঁপে উঠল। প্লিজ মিসেস সান্যাল, একটু শান্ত হন। আমি মিসেস সান্যাল নই। আইনের চোখে আপনি এখনো মিসেস সান্যাল। প্লিজ ফেস দ্য রিয়েলিটি। কে খুন করলো খোকাকে? কেন খুন করলো? আপনার কি ধারণা আমি জানতে চাই, তাছাড়া আপনার সাহায্যও পেতে চাই। আপনি পটাশিয়াম সায়ানাইড বললেন, তাই না? হ্যাঁ, পটাশিয়াম সায়ানাইড। আমি আপনার সঙ্গে কলকাতা যাব। বেশ তো। আপনারা গিয়ে মেইন গেটের বাইরে অপেক্ষা করুন, আমি যাচ্ছি। শুধু এইটুকু বুঝেছিলাম করুণাময়ী চুপি চুপি আশ্রম ছেড়ে কলকাতায় যেতে চান। কর্নেলকে জিজ্ঞেস করে কোনো হদিশ পাইনি। এক্কা গাড়ি চেপে কৃষ্ণনগর স্টেশন, তারপর ট্রেনে শিয়ালদা পৌঁছতে রাত 8:30 বেজে গিয়েছিল। সারা পথ করুণাময়ী গম্ভীর এবং নীরব ছিলেন, কর্নেলও তাই। শিয়ালদা থেকে ট্যাক্সি চেপে বাগবাজারের দিকে যাওয়ার সময় আমার খুব অস্বস্তি হচ্ছিল। কর্নেল কিন্তু নির্বিকার, পেছনে কোনো কালো অ্যাম্বাসেডর দেখা মাত্র মনে হচ্ছিল আমাদের ফলো করে আসছে, কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো কালো গাড়ি ফলো করে এলো না। ট্যাক্সি চালক ট্রাম লাইন থেকে গলিতে ঢুকতে রাজি হলো না। কালকের মতো এই রাত্রেও এলাকা জুড়ে লোডশেডিং। প্রতি মুহূর্তে আমার আশঙ্কা হচ্ছিল শিববাবুর গুন্ডারা হামলা করবে। বাড়ির গেটের কাছে গিয়ে করুণাময়ী ডাকলেন, ভবতারণ। পোর্টিকোর ছাদ থেকে টর্চের আলো এসে পড়ল। অবনীর সাড়া পাওয়া গেল। কে? কি চাই? আমি। গেট খুলে দে। টর্চ নিভে গেল। একটু পরে নিচের প্রাঙ্গণে আবার জ্বলে উঠল। অবনী ত্রিশূল এবং টর্চ নিয়ে হন্তদন্ত হয়ে আসছিল। করুণাময়ী রুষ্টস্বরে বললেন, আলো নিভিয়ে দে বলছি। এই কি কাণ্ড পিসিমা! না, এ আমি স্বপ্ন দেখছি না তো? ব্রহ্মময়ী মাগো, তারা তারা তারা! নাকামি করলে থাপ্পড় খাবি।
শিগগিরই গেট খুলে দে বলছি। অবনী গেট খুলে দিল। আমরা ঢুকলে সে তক্ষুনি তালা হেঁটে দিয়ে বলল, মায়ের কি লীলা, আমি বিশ্বাসই করতে পারছি না। চুপ! ভবতারণ কোথায়? সন্ধ্যায় বেরিয়েছে, দুপুরে বেটার ছেলে ফিরলো, বাড়িতে ঢুকতে দেবো না ভেবেছিলাম, কিন্তু ঝামেলার ভয়ে ওকে আর ঘাঁটালাম না। শিবু উকিলের গুন্ডাদের নিয়ে এসে উল্টে যদি আমাকেই বাড়ি থেকে বের করে দেয়, তা তুমি হঠাৎ এসে পড়বে কল্পনাও করিনি মায়ের দিব্যি। কর্নেল সাহেব ডেকে এনেছেন মনে হচ্ছে। ও মশাই, ব্যাপারটা কি? গোপার খবর কি অবনীবাবু? এখনো পৌঁছতে পারিনি। অবু, খোকা কোন ঘরে ছিল? পিসে মশাইয়ের ঘরে। ঘরটা খুলে দে আর লণ্ঠন বা মোম নিয়ে আয়। অবনী নিজের ঘর থেকে আগে হ্যারিকেন নিয়ে এলো, তারপর সুদর্শনের ঘরের তালা খুলল। করুণাময়ীর নার্ভ যে কত শক্ত তা আমি টের পাচ্ছিলাম। বললেন, কর্নেল সাহেব, আমাকে সব বুঝিয়ে দিন। খোকাকে যে সত্যি মার্ডার করা হয়েছে, আপনি কি করে বুঝলেন? আমি ডিটেলস জানতে চাই। কর্নেল সেই চেয়ারে বসে হাত দুটো টেবিলে বিছিয়ে মুখ কাত করে রেখে চমৎকার অভিনয় করলেন। তারপর বললেন, ভাঙা কাপটা এখানে পড়েছিল। চেয়ারে বসে কফিতে চুমুক দিলে কাপ নিচে পড়বে না। পটাশিয়াম সায়ানাইড কয়েক সেকেন্ডেই কাজ করে। কাজেই কাপটা টেবিলেই গড়িয়ে পড়া উচিত ছিল। টেবিলে কোনো তরল পদার্থের চিহ্ন ছিল না। ডান হাত টেবিলে ওভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল না। এবার সুদর্শনের ল্যাবে আসুন। অবনীর হাত থেকে করুণাময়ী হ্যারিকেন নিলেন। আমি পত্রিকর ছাদে যাচ্ছি পিসিমা, বাড়িতে চোর ঢুকতে পারে, পাহারা দিয়ে গিয়ে। হ্যাঁ, সে চলে গেল। সুদর্শনের ল্যাবে ঢুকে করুণাময়ী শ্বাস ছেড়ে আস্তে আস্তে বললেন, এ ঘরে খোকার বাবার ল্যাবরেটরি ছিল। কর্নেল গ্যাস ওভেনের কাছে গিয়ে খুদে টর্চ জেলে হাঁটু মুড়ে বসলেন। তারপর হঠাৎ উঠে দাঁড়ালেন, গম্ভীর মুখে বললেন, আশ্চর্য, কাপের কয়েকটা সূক্ষ্ম কুচি পড়েছিল, নেই। কফির দাগ ছিল, ঘষে মুছে দিয়েছে কেউ। করুণাময়ী এগিয়ে গেলেন একটা কাচের দেয়াল আলমারির দিকে। নানান সাইজের কৌটো, প্যাকেট আর শিশি বোতলে আলমারিটা ভর্তি। উনি কাচের পাল্লা ধরে টানতেই সেটা খুলে গেল। আলমারিটা খোলা ছিল দেখছি। করুণাময়ী লণ্ঠনটা আমাকে দিয়ে একটা চেয়ার টেনে আনলেন। চেয়ারে উঠে ওপরের তাকের পেছনে হাত ভরলেন। তারপর ব্যস্তভাবে খোঁজাখুঁজি শুরু করলেন। পটাশিয়াম সায়ানাইডের শিশি খুঁজছেন কি? হ্যাঁ, কিন্তু পাচ্ছি না। আপনি জানতেন ওখানে শিশিটা ছিল? জানতাম, তবে 1 বছর আগের কথা। খোকার বাবা পরে কোথাও সরিয়ে রেখে থাকবেন। শুধু বুঝতে পারছি না আলমারিটা খোলা কেন। সুদর্শন হয়তো বন্ধ করতে ভুলে গিয়েছিল। এই ল্যাবে অনেক নতুন যন্ত্রপাতি দেখছি। এই দুটো কি কম্পিউটার? হ্যাঁ, আপনার বৌমাও বায়োকেমিস্ট। স্বামী রিসার্চের ব্যবস্থা করে দিয়েছিল। ওর চালাকি খোকা ধরতে পেরেছিল। সরল সাদা সিধে ছেলেটাকে এক্সপার্ট করেছিল মেয়েটা। কর্নেল পকেট থেকে সুদর্শনের লেখা চিঠিটা বের করে দিলেন। বললেন, পড়ে দেখুন। করুণাময়ী একটা টেবিলে লণ্ঠন রেখে চিঠিটা পড়লেন। তারপর বললেন, আমি খোকাকে কখনো বলিনি বউকে নিয়ে আমেরিকা ফিরে যাক। এ কথা খোকা কেন লিখলো আমি জানি না। আমি ওকে বলেছিলাম, ওকে তোর বাবার ফর্মুলা দিয়ে ভুল করেছিস। ফাইলটা কেড়ে নিয়ে মেয়েটাকে বাড়ির থেকে তাড়িয়ে দে। ফাইলটা কেড়ে নেওয়ার সাহস সুদর্শনের ছিল না, তাই গোপনে গোপার সুটকেস থেকে হাতিয়ে নিয়েছিল। এখন বুঝলাম আপনার কথায় সে কাজ করেছিল। ফাইলটা কি খুঁজে পেয়েছেন আপনি? ফাইলটা আমি পেয়েছিলাম, পুড়িয়ে নষ্ট করে দিয়েছি। ভালো করেছেন। চিঠিটা আমাকে ফেরত দিন প্লিজ। চিঠিটা দুহাতে ধরে ঠোঁটে চেপে ধরলেন করুণাময়ী। কাঁপা কাঁপা গলায় বললেন, আমার খোকার হাতের শেষ চিহ্ন। যথাসময়ে ওটা আপনার হাতেই তুলে দেব, আই প্রমিস। পটাশিয়াম সায়ানাইডের শিশিটা খুঁজে বের করা উচিত। শিশিটা ভর্তি ছিল, দেখেছিলাম। বলে উনি পাশের ঘরে গিয়ে ডাকলেন, অবু, শুনে যা তো। অবনী করিডোরে এসে বলল, পিসিমা, মায়েরই আমি কল্পনাও করতে পারছি না তুমি এসেছো। ভাঙ গিলেছিস নাকি? তোমার দিব্যি। তুই ল্যাবের কাচের আলমারিটা খুলেছিলি? আমি? আমার মাথা খারাপ? ওষুধের আলমারি আমি খুলে করবোটা কি? ওতে পটাশিয়াম সায়ানাইডের শিশি ছিল, খুঁজে পেলাম না। ওরে বাবা, এ কি সাংঘাতিক কাণ্ড! অবু, এখনো বল, তুই ওটা চুরি করে কাউকে দিয়েছিস কিনা? মা কালীর দিব্যি পিসিমা, আমি তাই পারি? আমি কেমন করেই বা জানবো ওই আলমারিতে সাইনাইড আছে? তুই খোকার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলি, তুই নিশ্চয়ই জানতিস। আমার কিচ্ছু মনে নেই। তপ জপ তন্ত্র সাধনা নিয়ে কাটাচ্ছি। আমাকে দেখেই তোমার বোঝা উচিত ছিল কি ছিলাম আর কি হয়েছি। আমার সন্দেহ হচ্ছে
এ নিশ্চিত ওই ভবার কাজ। চলো তো পিসিমা, ভবার ঘরটা একবার সার্চ করে দেখি। ও মশাই, আপনি তো গোয়েন্দা, তালা ভাঙতে পারবেন? তালা ভাঙার কি দরকার অবনীবাবু? আমরা বরং অপেক্ষা করি ভবতারণ ফিরে আসুক। পিসিমা এসো, আমার ঘরে বসবে, আমি চা ফা করে আনি। না, আমরা নিচে গিয়ে দাঁড়াচ্ছি, আমাকে আজ রাত্রেই আশ্রমে ফিরতে হবে। আশ্রমে কাল দিনেই যেও বরং, কে জানে কেন আজ রাত্রে বড্ড অস্বস্তি হচ্ছে। তুমি থাকলে সাহস বাড়ে, বুঝলে না? শিবু উকিলের গুন্ডারা কখন এসে হামলা করে বলা যায় না। অন্তত আজ রাত্রিটা থেকে যাও পিসিমা, কাল থেকে আমার আর ভয় নেই। হ্যাঁ, গোপা দিল্লি থেকে এসে গেলেই আপনি নিশ্চিন্ত। সেই বজ্জাত ডাইনি মেয়েটা আবার আসবে? তার সাহস তো কম নয়। পিসে মশাই যে কেলোর কীর্তি করে গেছেন, উইল অনুসারে গোপা এই প্রপার্টির মালিক। শিবু উকিলের কাছে উইল আছে, দেখিয়ে এসো নাকি, যাও। চলুন কর্নেল সাহেব, নিচে যাই, এখানে থাকতে আমার দম আটকে আসছে। আমরা নিচে গেলাম। পোর্টিকোর সামনে লনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ফিরে এলো। অবনী বলল, ততক্ষণ মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তারা তারা ব্রহ্মময়ী মা গো, তারা তারা। এতক্ষণে লক্ষ্য করলাম অবনী মৈত্রের পায়ে খড়ম নেই, খালি পা। আজ সকালেও কর্নেলের বাড়িতে সে খালি পায়েই গিয়েছিল। অবনীবাবুর তন্ত্র সাধনার বাতিক সম্পর্কে আপনি কিছু জানেন? গুরুজি ওকে দীক্ষা দিয়েছিলেন, মাঝে মাঝে খোকার বাবার সঙ্গে আশ্রমে যেত। একবার গুরুজির খড়ম চুরি করে ধরা পড়েছিল। খড়মজোড়া গুরুজিকে হিমালয়ের এক সন্ন্যাসী দিয়েছিলেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সে খড়ম পায়ে দিলে গুরুজি এক হাত উঁচুতে শুন্ডে দাঁড়াতে পারতেন। সব সময়? না, বছরে মাত্র একবার, কালী পুজোর রাত্রি অমাবস্যার তিথিতে। হাজার হাজার ভক্তের চোখের সামনে উনি এই অলৌকিক শক্তি দেখান। সে খড়ম চুরি করেছিল অবু। গুরুজি ক্ষমা করেছিলেন, ভক্তরা অবশ্য তার আগেই ওকে মারধর করেছিল। আমি আর খোকার বাবা তো লজ্জায় মুখ দেখাতে পারিনি গুরুজিকে। শেষে উনি নিজেই বাড়িতে এসে আমাদের আশ্রমে ডেকে নিয়ে যান। যাক, সেসব পুরনো কথা থাক। আপনি গোপনে আশ্রম থেকে এলেন কেন? গুরুজি অনুমতি দিলেন না বলে। উনি অলৌকিক শক্তি দেওয়া সিদ্ধ পুরুষ, উনিই নিশ্চয়ই টের পাবেন। পাবেন, কিন্তু উনি ক্ষমাশীল। মায়ের মন উনি বুঝবেন। এই সময় গেটের কাছে ভবতারণের হাঁক ডাক শোনা গেল। অবনী মন্দিরের দিক থেকে দৌড়ে এসে গেট খুলতে গেল, বলল, দেখ গে কারা এসেছে, তোর পিন্ডি চটকানো হবে। হ্যাঁ। ভবতারণ হন্তদন্ত হয়ে এসে থমকে দাঁড়ালো। ভবতারণ, তুই আমার সঙ্গে দেখা না করে চলে এলি যে? আগে সময় পাইনি। ঘর খোল হতচ্ছাড়া, তোর ঘর সার্চ হবে। যান, বেশি জাঁক দেখাবেন না। আমি কি চুরি করেছি যে আমার ঘর সার্চ হবে? তোর ঘরটা একবার দেখতে চাই ভবতারণ। তা দেখবেন বই কি, কিন্তু কেন মা ঠাকুরুন? শাট আপ, ঘর খোল শিগগির। গোমরা মুখে ভবতারণ তার ঘরের তালা খুলল। সুইচ টিপে আলো জ্বালল। ছোট্ট ঘর, একটা তক্ত বসে বিছানা পাতা, দড়িতে কয়েকটা জামা কাপড় ঝুলছে। দেয়ালে অনেকগুলো ক্যালেন্ডার এবং তাকভর্তি ওষুধের শিশি। সার্চ শুরু করুন কর্নেল সাহেব। কর্নেল তাকের ওষুধের শিশি বোতলগুলো দেখতে ব্যস্ত হলেন। অবনীতান্ত্রিক তক্তপোষের তলায় টর্চের আলো ফেলল, তারপর বলল, সুটকেসের পেছনে একটা শিশি দেখতে পাচ্ছি, দেখুন তো এটা কি। শিশিটা দেখা মাত্র করুণাময়ী কেড়ে নিলেন। তারপর শিশিটা মুঠোয় বুকের কাছে চেপে ধরে ভাঙা গলায় বললেন, ভবতারণ, তোর মনে এই ছিল? আমি থানা থেকে পুলিশ ডেকে আনি, ওকে পালাতে দেবেন না। ব্যস্ত হওয়ার দরকার নেই অবনীবাবু। কি বলছেন মশাই, হাতে নাতে ধরা পড়া আসামিকে ছেড়ে দেব? একটু ধৈর্য ধরুন, আমি দেখছি। আগে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। এই শিশিটা তুমি কোথায় পেয়েছিলে ভবতারণ? আগে শিশিটা করতে গেল তা তো বুঝতে পারছি না স্যার। এখনো খুলে বলো ভবতারণ। সত্যি বলছি স্যার, শিশিটা আমি রাখিনি। এতে কি আছে তুমি বুঝতে পারছো? পারছি মনে হচ্ছে, বিষ ভরা আছে। এর আগে তুমি এটা দেখেছিলে কোথাও? না স্যার। বলে ভবতারণ করুণাময়ীর পা জড়িয়ে ধরল। কেঁদে ফেলল সে। বিশ্বাস করুন মা ঠাকুরুন, আমি কিচ্ছু জানি না। কেউ আমাকে ফাঁসানোর জন্য আমার ঘরে শিশিটা রেখে দিয়েছে।
করুণাময়ী পা ছাড়িয়ে নিয়ে বাইরে গেলেন। ভবতারণ, আজ আশ্রম থেকে ফিরে তুমি ঘর পরিষ্কার করছিলে, দরজার পাশে ধুলো জড়ো করা আছে। দুপুরে পরিষ্কার করেছি, তখন শিশিটা দেখিনি। আজ তোমার ঘরে কে এসেছিল? একবার জগা এসেছিল, কিছুক্ষণ গপ্প করে চলে গেল। কে সে? হাঁকে উকিলবাবুর লোক। গুন্ডা কর্নেল সাহেব, সাংঘাতিক লোক। আর কে এসেছিল? তারকবাবুর ছেলে গোপাল এসেছিল, গোপাল কেন এসেছিল? টাকা ধার চাইতে। অবনীবাবু, আপনি কি ওদের দেখেছিলেন? না, কি করে দেখতে পাবো? এই দেখুন, ভবার চেলাচামুন্ডাদের যাতায়াতের পথ। দরজাটা বন্ধ করে দিন অবনীবাবু, আবর্জনার দুর্গন্ধ আসছে। তাহলে এবার থানায় যাই। ঝামেলা বাড়িয়ে লাভ নেই অবনীবাবু। দেখলাম লনে আলো আঁধারে দাঁড়িয়ে করুণাময়ী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কর্নেল ওর কাছে গিয়ে বললেন, শিশিটা আমাকে দিন, আমার সঙ্গে আসুন। এ বাড়ি আপনার পক্ষে নিরাপদ নয়। জয়ন্ত, এগিয়ে গিয়ে একটা ট্যাক্সি দেখো, মোড়ে পেয়ে যাবে। করুণাময়ীকে শিয়ালদা স্টেশনের ট্রেনে তুলে দিয়ে কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরতে রাত 10:30 বেজে গিয়েছিল। এই রাতেও কর্নেল আমাকে বাড়ি ফিরতে দিলেন না। তবে খবরের কাগজে চাকরির কারণে প্রায়ই আমাকে এইরকম বাইরেই কাটাতে হয়। খাওয়ার পর ড্রয়িং রুমে বসে কর্নেল কফির পেয়ালায় চুমুক দিয়ে বললেন, করুণাময়ী সম্পর্কে কি বুঝলে জয়ন্ত? জেদি এবং কড়া ধাতের মহিলা, কিন্তু আশ্রমের গুরুজির প্রতি আনুগত্যের চেয়ে ভয়টাই যেন বেশি। স্কুলটার কথা ভুলে যাচ্ছ তুমি। স্কুলে কি আছে? ওর অন্তিম আশ্রয়। জীবনে যে সব কিছু হারিয়েছে তার পক্ষে একটা শক্ত আশ্রয় আঁকড়ে ধরে থাকা খুবই স্বাভাবিক। তাছাড়া চিন্তা করো, স্কুলের হেডমিস্ট্রেস হওয়ার মতো শিক্ষা দীক্ষা ওর আছে। এদিকে সদানন্দবাবুর যতই প্রতিভা থাক, একাডেমিক শিক্ষা তত কিছু ছিল না। কাজী স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রশ্ন ছিল। এসব ক্ষেত্রে রুচির সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। কর্নেল চোখ বুজে অভ্যেস মতো ইজি চেয়ারে হেলান দিলেন। বললাম, একটা ব্যাপার কিন্তু আমার আশ্চর্য লাগছে। পটাশিয়াম সায়ানাইডের শিশি খুঁজে বের করতেই যেন উনি আমাদের সঙ্গে এসেছিলেন। শিশিটা পাওয়া গেল ভবতারণের ঘরে, অথচ উনি আর উচ্চবাচ্য না করে চুপচাপ চলে গেলেন। বলবেন না আপনি ওকে আশ্বস্ত করেছেন, কিন্তু আফটার অল ওর একমাত্র ছেলেকে খুন করা হয়েছে। একজন জেদি কড়া দাঁতের মহিলার পক্ষে এই রিয়াকশন অস্বাভাবিক। বরং বলবো অবনীর রিয়াকশন অত্যন্ত স্বাভাবিক। এতক্ষণে সম্ভবত সে থানায় খবরও দিয়ে দিয়েছে। থানায় গেলে এতক্ষণে থানা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হতো। আমার ধারণা গোপা ফিরে না আসা পর্যন্ত অবনী অপেক্ষা করবে। কিন্তু আমার ভাবনা হচ্ছে ভবতারণের সঙ্গে অবনীর ঝামেলা বেঁধেছে কিনা কে জানে। বাঁধবার চান্স আছে, তবে কি? ভবতারণ শিববাবুর অনুগত, তাছাড়া তার সঙ্গে পাড়ার গুন্ডামাস্তানদের যোগাযোগ আছে। অবনী তাকে ঘাটাবার সাহস এই রাত্রিবেলায় পাবে কিনা সন্দেহ। আচ্ছা কর্নেল, ভবতারণের ঘরে শিশিটা পাওয়া গেল, অথচ সে বলছে কিছু জানে না, কিন্তু তার হাবভাব দিকে মনে হচ্ছিল সে বেপরোয়া। হ্যাঁ, শিববাবু তার গার্জেন, সে বেপরোয়া হতেই পারে। হ্যাঁ, শিববাবু এবং ভগৎজির চক্রান্তের কথা সুদর্শনের চিঠিতে আছে। ওরা ভবতারণকে দিয়ে পটাশিয়াম সায়ানাইডের শিশি হাতিয়ে থাকতে পারেন, তারপর কাউকে দিয়ে বেশি ভাবলে ঘুমোতে পারবে না। ওঠো, শুয়ে পড়া যাক। সকালে আবার কথাটা তুললাম। কর্নেল খবরের কাগজে চোখ বুলোচ্ছিলেন। বললেন, ভবতারণ বাড়ির পুরাতন ভৃত্য, মালিক ওষুধের কারবারি, কাজেই ওষুধ সম্পর্কে কিছু ধারণা তার থাকতেই পারে। তার ঘরে অবনী বা সুদর্শনের অজ্ঞাত সারে বাইরের লোক আসার প্রমাণও আমরা পেয়েছি। সুদর্শনের মৃত্যুর পর শিববাবু এবং ভগৎজির নির্দেশে সে গোপাকে ভয় দেখিয়ে তাড়িয়েছে। টাকা কড়ির লোভ, সাংঘাতিক লোভ। আবার দেখুন, অবনী এবং গোপাকে ফলো করে সুদর্শন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়েছিল। তখন এই শিশিটা হাতানোর অগাধ সুযোগ ভবতারণের ছিল। নিশ্চয় ছিল। সুদর্শনের ল্যাবে ভগৎজির গোডাউন থেকেও সিঁড়ি বেয়ে ঢোকা যায়, কেউ ল্যাবের দরজা খুলে দিলেই হলো। ঘটনার রাত্রে সুদর্শন ঘরে ছিল না, রাত 1টায় ফিরে এসেছিল। ওই সময়ের মধ্যে তার সুইসাইডাল নোটটাও চুরি করা সোজা। খুব সোজা। কিন্তু সুইসাইডাল নোটের কথা কার জানা ছিল সেই প্রমাণ আমরা পাইনি। ধরুন দৈবাত ওটা কারো চোখে পড়েছিল।
তাহলে বলবো ওটা চোখে পড়ার পরেই সুদর্শনকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, তার আগে নয়। কারণ সুদর্শনকে মেরে ফেলার ঝুঁকি ছিল, অনেকেই জড়িয়ে যেত খুনের মামলায়। কাজেই শিশিটা চুরি অত আগে হয়নি। না, আমার মাথা কিন্তু এবারে সত্যিই ভুঁ ভুঁ করছে। সব ডেলিভারেট মার্ডারের মোটিভ থাকে, প্রতিহিংসা চরিতার্থ কিংবা বৈষয়িক লাভ। এক্ষেত্রে কারো প্রতিহিংসা চরিতার্থ করার কোনো সূত্র আমরা পাইনি, কাজেই বৈষয়িক লাভই মোটিভ হয়ে দাঁড়াচ্ছে, তাই না? তাহলে গোপাই প্রথমে সন্দেহযোগ্য, কিন্তু গোপা তো এসেছিল সদানন্দ বটিকার ফর্মুলা হাতাতে। ওই প্রপার্টির উপর তার লোভ থাকার কথাও নয়। আপনার মতে সে বিদেশি কোনো মাফিয়া চক্রের মেম্বার। ফর্মুলা হাতানোর পর সুদর্শনকে সে মেরে ফেলবে কেন? ঠিক বলেছ, কিন্তু অবনীকে সে ট্রাঙ্কালে জানিয়েছে প্ল্যান বদলে কলকাতা ফিরে আসছে। যদি সে ফিরে আসে তখন রহস্যের পর্দা আশা করি সরে যাবে। সমস্যা হলো জয়ন্ত, এ এমন একটা কেস যা কোনোভাবেই হোমিসাইড বলে প্রমাণ করা যাবে না। আমার উদ্দেশ্য শুধু এই হত্যা রহস্য জানা। তবে তোমার পয়েন্টটা গুরুত্বপূর্ণ। কোন পয়েন্টটা? ভবতারণের ঘরে পটাশিয়াম সায়ানাইডের শিশি পাওয়া গেল কেন? চলো বেরোনো যাক। কোথায় যাবেন? ভবতারণের কাছে। তাকে রাত্রে কিছু জিজ্ঞেস করার সময় পাইনি। গাড়িতে যেতে যেতে বললাম, বৈষয়িক লাভ যখন মোটিভ, তখন নিঃসন্দেহে ভগৎজি এবং তার সহযোগী শিববাবু এই হত্যাকাণ্ডের পেছনে আছেন, যদি গোপাকে আপনি রেহাই দেন। কর্নেল কোনো জবাব দিলেন না। বাগবাজার স্ট্রিটে ঢুকে অস্বস্তি হচ্ছিল। কালো অ্যাম্বাসেডর দেখলেই বুকটা ধড়াস ধড়াস করে উঠছিল। কর্নেল কিন্তু নির্বিকার। ট্রাম রাস্তা পেরিয়ে সেই গতিতে ঢুকে গেটের কাছে হর্ন দিলাম। মন্দিরের দিক থেকে অবনীতান্ত্রিক দৌড়ে এলো। একগাল হেসে বলল, ভবা কাঠ। সকালে ভক্তজির খোঁজে গেলাম, সেও কাঠ। ওর কর্মচারীরা বলল বোম্বে গেছে। বুঝলেন তো? বুঝলাম, থাক আর ভেতরে যাব না। ভবতারণকে জেরা করতে এসেছিলাম। কাল রাত্রে আপনারা চলে যাওয়ার পর শিবু উকিলের কাছে গিয়েছিল ব্যাটার ছেলে। সকালে কালিদা চুপি চুপি বলল শিবু উকিল নাকি ওকে গা ঢাকা দিতে বলেছে। ভবতারণ কখন চলে গেছে জানেন? কাল রাত্রেই শিবু উকিলের বাড়ি থেকে এসে সুটকেস ভোচকাভুচকি নিয়ে বেরিয়ে গেল। আমি ওকে পুলিশে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আপনি আমাকে নিষেধ করেছিলেন, তাই চুপচাপ ছিলাম। এই এক্ষুনি ভাবছিলাম আপনাকে টেলিফোন করি, মায়ের দয়ায় আপনি এসে বললেন। গোপা এখনো এসে পৌঁছতে পারেনি? এসে যাবে। তন্ত্রের আকর্ষণ, তারা ব্রহ্মময়ী মা গো, তারা 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 তারা। আচ্ছা চলি। কর্নেল সেদিন রিং করলেন রাত 9টায়। দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে রিপোর্টার্স রুমে তখন খুব কাজের হিড়িক। আমার ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট ছিল। প্রেস ক্লাবে এক কেন্দ্রীয় মন্ত্রীর প্রেস কনফারেন্স থেকে সদ্য ফিরেছি। তাড়াহুড়ো করে কপিটা লিখে বেরিয়ে পড়লাম। কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি গোপা বসে আছে, মুখে যেন হিংস্রতার তীক্ষ্ণ ছাপ। আমার দিকে একবার তাকিয়ে নিয়ে ঘড়ি দেখল। কর্নেল বললেন, তুমি কি শুধু তোমার ফেলে যাওয়া নোট বইটাই নিতে এসেছিলে? গোপার চোখে সেই অস্বাভাবিক চাউনি লক্ষ্য করছিলাম। সে শুধু মাথাটা দোলাল। তাহলে প্রপার্টির দাবি তুমি করবে না? না, প্রপার্টির দাবি করার কোনো অধিকার আমার নেই। কেন তা বলতে আপত্তি আছে? We are not legally married, Colonel Sharkar. We were just living together. I see. আমি ভেবেছিলাম তুমি আমাকে চ্যালেঞ্জ করছো। That's right. সেই জন্যই আমার ফেরার কথা আপনাকে জানাতে বলেছিলাম। কিন্তু তুমি তো চলে যাচ্ছ, আমাকে লড়ার সময় দিচ্ছ না। সময় যথেষ্ট পেয়েছিলেন, কিন্তু আপনি... এনিওয়ে, উঠি। বাই। ষষ্ঠী, দরজা বন্ধ করে দে। কর্নেল, আমি কিন্তু মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। আমিও বুঝিনি। গোপা 8:30 নাগাদ এসে বলল এদেশের ডাকিনীতন্ত্র সম্পর্কে সে অনেক তথ্য সংগ্রহ করেছিল। সেই নোট বইটা সে ভুল করে ফেলে গিয়েছিল। সেটা নাকি এতই জরুরি যে... হঠাৎ কর্নেল চোখ খুলে সোজা হলেন। তারপর হাত বাড়িয়ে টেলিফোনে ডায়াল করলেন। কিছুক্ষণ পরে বললেন, রিং হয়ে যাচ্ছে। অবনী কি ভাঙের নেশায় কাত হয়ে গেছে?
আরও কিছুক্ষণ অপেক্ষা করে ফোন রেখে দিলেন। তারপর ধ্যানস্থ হলেন। আপন মনে বললেন, গোপা কি সত্যি ডাকিনী তন্ত্রের নোট বই ফেলে গিয়েছিল? আপনাদের এই চ্যালেঞ্জের ব্যাপারটা আমি বুঝতেই পারছি না। কর্নেল আমার প্রশ্নের জবাব না দিয়ে আবার টেলিফোন তুললেন। ডায়াল করে বললেন, রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না, ব্যাপারটা দেখতে হয়। জয়ন্ত, কুইক। কোথায় যাবেন? সান্নাল বাড়ি। সে কি? জয়ন্ত, আমার অস্বস্তি হচ্ছে। ওঠো ষষ্ঠী, বেরোচ্ছি, দরজা বন্ধ করে দে। লনে নেমে গিয়ে গাড়িতে উঠলাম দুজনে। স্টার্ট দিয়ে বললাম, ও বাড়ি যেতে না আমারও অস্বস্তি হচ্ছে। অ্যাডভোকেট ভদ্রলোক আমাকেই আর ঘাঁটাতে সাহস পাবেন না। সম্ভবত উনি পুলিশ মহলে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। ভবতারণ এবং ভগতজি ঠিকই গা ঢাকা দিয়েছেন ওর পরামর্শে। তা না হলে অবনী বাড়ি থেকে গলা ধাক্কা খেত। কর্নেলের নির্দেশে গলির মোড়ে গাড়ি লক করে রেখে দুজনে এগিয়ে গেলাম। আলো দেখে বুঝলাম নিয়মিত লোডশেডিংয়ের সময় উত্তীর্ণ হয়েছে। প্রথমেই চোখে পড়ল গেটে তালা দেওয়া নেই। কর্নেল ঢুকে পড়লেন, তারপর হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন। ওকে অনুসরণ করে পোর্টিকোর তলায় গিয়ে দেখি দরজা হাট করে খোলা। ওপর তলার করিডোরে গিয়ে কর্নেল অবনীর ঘরের সামনে দাঁড়ালেন। দরজা খোলা। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, যা ভেবেছিলাম। ঘরের ভেতর আলো জ্বলছে। মেঝেতে উপুর হয়ে পড়ে আছে অবনী তান্ত্রিক। স্পন্দনহীন শরীর, একটা মদের গেলাস ভেঙে চুরে মেঝেতে ছড়িয়ে রয়েছে। অবনীর বুকের পাশে একটু রক্ত। কি সর্বনাশ! সুদর্শনের হত্যাকারীকে শাস্তি দিতেই ফিরে এসেছিল গোপা। মাফিয়া চক্রের মেম্বারদের কাছে সাংঘাতিক বিষের বড়ি থাকে। চলে এসো জয়ন্ত, আমাদের এখানে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। আমার মুখ দিয়ে কথা বেরোলো না। শরীরের ওজন বেড়ে গেছে যেন। গেট দিয়ে বেরোনোর সময় কেউ লক্ষ্য করছে কিনা সেদিকে আমার মন ছিল না। যন্ত্রচালিতের মতো গাড়িতে উঠে স্টার্ট দিলাম। আমার ভয় হচ্ছিল অ্যাক্সিডেন্ট করে ফেলবো হয়তো। বাগবাজার স্ট্রিটে পৌঁছে কিছুটা ধাতস্থ হয়ে বললাম, থানায় জানানো উচিত ছিল। ছেড়ে দাও, যথাসময়ে পুলিশকে জানানোর লোক প্রচুর পাওয়া যাবে। কিন্তু বুঝতে পারছি না অবনী কেন সুদর্শনকে মেরে ফেললো। গোপাকে পাওয়ার লোভে। এবং সে ভেবেছিল গোপাকে পাওয়া মানে কার্যত প্রপার্টি হাতে পাওয়া। তবে ভুলটা করেছিল গোপাই। অবনীকে বড্ড বেশি প্রশ্রয় দিয়েছিল। সেটা হয়তো স্রেফ অভিনয়, কিন্তু নির্বোধ অবনীর মনে লোভ জাগিয়ে দেওয়ার পক্ষে সেটাই যথেষ্ট। আমি কিন্তু এই সম্ভাবনার কথা আপনাকে আগেই বলেছিলাম। নেহাত আন্দাজে বলেছিলে, কিন্তু গোড়া থেকেই অবনী আমার সন্দেহের তালিকায় ছিল। পরে জানলাম সে বিএসসি পর্যন্ত পড়েছে এবং ওষুধ কারখানায় কাজও করেছে। তার পক্ষে পটাশিয়াম সায়ানাইডের খোঁজ রাখা খুবই সহজ। কিন্তু দৈবাত সুইসাইডাল নোটটা তার হাতে না এলে সে গোপার প্রতি যত লোভই হোক সুদর্শনকে খতম করার ঝুঁকি নিতে কিনা সন্দেহ আছে। সুদর্শন নিজে থেকে কবে আত্মহত্যা করবে সেই আশায় তাকে থাকতে হতো। তবে আজ ভবতারণের ঘরে শিশু উদ্ধারে অতি উৎসাহ তার মুখোশ খুলে দিয়েছিল। গোপা দিল্লি থেকে ফিরে এসে সুদর্শনের হত্যাকারীকে শাস্তি দিল কেন? এখানে থাকার সময় কি সে আঁচ করেনি কিছু? এখানে থাকার সময় সে এটা করতেই পারতো। এই প্রশ্নের জবাব গোপাই দিতে পারে, কিন্তু এখন আর তাকে পাচ্ছি কোথায়? চ্যালেঞ্জ কথাটা এখনো আমি বুঝতে পারছি না কর্নেল। সুদর্শনের হত্যাকারীকে খুঁজে বের করার চ্যালেঞ্জ। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে গিয়ে দেখি ভবতারণ ফুলো ফুলো মুখ এবং লাল চোখ নিয়ে মেঝেয় বসে আছে। কর্নেলকে দেখেই হাউমাউ করে কেঁদে পা ধরতে এলো। কর্নেল তাকে আশ্বস্ত করে বললেন, তোমার ভয়ের কারণ নেই ভবতারণ, কিন্তু আগে বলো কে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। উকিলবাবু আমাকে চণ্ডীতলা আশ্রমে গিয়ে মা ঠাকুরুনের কাছে সব বুঝিয়ে বলতে বলেছিলেন। সেখানে গিয়ে দিব্যি কেটে সব বললাম। মা ঠাকুরুন আমাকে আপনার সঙ্গে দেখা করতে বললেন। দিনে আসতে আমার সাহস হলো না, পুলিশের ভয়। তাই সন্ধ্যার ট্রেনে চলে এলাম। তোমার কোনো দোষ নেই ভবতারণ, কিন্তু তোমার ঘরে বিষের শিশি গেল কি করে? সেটাই তো বুঝতে পারছি না সাহেব। আমার ঘরের তালা খোলা খুব সহজ। বাড়ির সব তালার চাবি অবনীবাবুর কাছেই আছে। খুললে উনিই খুলতে পারেন। ডুপ্লিকেট চাবি দিয়ে? আজ্ঞে। আচ্ছা ভবতারণ, তুমি সুদর্শনকে সাহেব বলতে কেন? উকিলবাবু বলেছিলেন ওদের সাহেব মেম সাহেব বলবি, তাই বলতাম।
তুমি সুদর্শনের ঘর পরিষ্কার করতে? আজ্ঞে। সুদর্শনের ঘরের কোনো কাগজ অবনীবাবুকে দিয়েছিলে? সাহেব জোরে ফ্যান চালিয়ে দিয়ে কোথায় বেরিয়েছিলেন। ঘর সাফ করতে গিয়ে দেখি একটা ভাঁজ করা কাগজ টেবিলের নিচে পড়ে আছে। আমি কাগজটা কুড়িয়ে টেবিলে রাখতে যাচ্ছি, সেই সময় অবনীবাবু এসে বললেন, ওটা কিরে দেখি। উনি কাগজটা দেখে বললেন, পাগলের কাণ্ড, ওর বউকে দেখাই, বলেই হাসতে হাসতে ওটা নিয়ে চলে গেলেন। কবে? যেদিন রাত্রে সাহেব মারা গেলেন। কিন্তু কখন কাগজটা পেয়েছিলে? বিকেলবেলায়। সেদিন দুপুর পর্যন্ত সাহেব ঘরের দরজা বন্ধ করে শুয়েছিলেন। ডাকাডাকি করে ওঠালাম, খেয়ে ধেয়ে বেরোলেন, ফিরলেন রাত 1টায়। তারপর তুমি ওকে কাগজটার কথা বলনি? উনিও কিছু জিজ্ঞাসা করেননি, করলে নিশ্চয়ই বলতাম। এমন সময় টেলিফোন বাজলো। কর্নেল ফোন তুলে সাড়া দিলেন, তারপর বললেন, গোপা, কোথা থেকে ফোন করছো? ঠিক আছে, বলো না, শুধু একটা কথা জানতে চাই, তুমি দিল্লি গিয়ে কিভাবে জানতে পারলে অবনী? হ্যাঁ, আমি দেখে এসেছি। না, অপরাধী শাস্তি পেয়েছে। তার চেয়ে বড় কথা, যে মৃত্যু হত্যা বলে প্রমাণ করা যাবে না তা নিয়ে। হ্যাঁ, বুঝেছি। হ্যালো হ্যালো হ্যালো। গোপাল লাইন কেটে দিল। ও কি বলল? কর্নেল ভবতারণের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তুমি এসো ভবতারণ, তোমার চিন্তার কারণ নেই। তুমি আশ্রমে গিয়ে থেকো কিছুদিন, মা ঠাকুরুনের সেবা যত্ন করো। ভবতারণ বেরিয়ে যাওয়ার পর বললাম, গোপা কি বলল? বিবেক যন্ত্রণা তাকে দিল্লি থেকে ফিরিয়ে এনেছিল। সে কি জানতো কে সুদর্শনকে খুন করেছে? জানতে পেরেছিল, কিন্তু রিস্ক নিতে চায়নি। এখানে শিববাবু তার পিছনে লেগেছেন। তার চেয়ে দিল্লি থেকে গোপনে ফিরে অবনীকে শাস্তি দিয়ে যাওয়া তার পক্ষে নিরাপদ মনে হয়েছিল। আমাকে কথাটা অবনীর মাধ্যমে জানাবার কারণ এবার আশা করি বুঝতে পারছো। সে বলতে চেয়েছিল আমি তাকে যেন বিপদে না ফেলি, কারণ আমিও সুদর্শনের হত্যাকারীর শাস্তি চাই। কিন্তু সত্যি কথা বলতে কি, খুনের বদলে খুন, এমন শাস্তি চাইনি। ডাকিনী তন্ত্রে কর্নেলকে চ্যালেঞ্জ পর্বটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কর্নেলের চরিত্রে কৌশিক, সুদর্শনের চরিত্রে শৈবাল, অবনী তান্ত্রিকের চরিত্রে হৃদ, করুণাময়ীর চরিত্রে পারমিতা, গোপার চরিত্রে অমৃতা, ভবতারণের চরিত্রে বিবেক, গল্পপাঠ ও জয়ন্তর চরিত্রে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় আজকের পর্বটি আপনাদের যদি শুনতে ভালো লেগে থাকে আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর সে সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।